আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো আমরা আজকে পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ইকোনমিক্স তাগদা প্লাস বেসের প্রথম ক্লাস। যদিও গতকালকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমাদের ইলেকট্রিসিটি চলে যায় এবং হচ্ছে আমরা ফুল ক্লাসটা শেষ করতে পারি নাই। তো যাই হোক, আমরা আজকে এরপরের বাকি অংশ থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আমরা হচ্ছে একটু সবাই জন করে ফেলি। আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেকেন্ড পেপারে ম্যাথমেটিক্যাল একটা অধ্যায়, এই অধ্যায় আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো আমার একটু সবাই ঠিক মতো শুনতে আমি দেখতে পাচ্ছি কিনা জানাবা। হ্যাঁ, সবাই একটু ঠিক মতো শুনতে আমি দেখতে পাচ্ছি কিনা জানাও। ওকে, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব। যারা যুক্ত হচ্ছি, ক্লাসটা একটু শেয়ার করে দাও। তোমাদের বন্ধু বান্ধব থাকলে তারাও যেন আজকে ক্লাসটা করতে পারে, কারণ আজকে ক্লাসটা সবার জন্য উন্মুক্ত। হ্যাঁ, সবার জন্য ফ্রি থাকবে আজকে ক্লাসটা। তো একটু আমরা যারা পারি একটু ক্লাসটা শেয়ার করে দিব, ঠিক আছে? ওকে, একটা মিনিট আমি একটু শেয়ার করে দিই। ওকে, সবাই একটু জয়েন করে ফেলো। তোমাদের ফ্রেন্ড সার্কেল থাকলে তাদের একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমরা গত ক্লাসে একটা বিষয় আলোচনা করছিলাম, সেটা হচ্ছে আমাদের ইকোনমিক্স কেন গুরুত্বপূর্ণ। এই কথাটা তোমাদের একটু জানানোর প্রয়োজন আছে। ক্লাস শুরু করার আগেই আমি তোমাদেরকে একটু সেটা বিষয়টা একটু বোঝাই বলি। তো আমি সেখানে একটু তোমাদেরকে একটু হ্যাঁ একটু কথা বলি, জাস্ট 2 মিনিট সময় নিব। শোনো, ইকোনমিক্সটা হচ্ছে তোমাদের যেসব সাবজেক্টে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা A+ মিস করে, তার মধ্যে অন্যতম একটা সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। আমরা গত ক্লাসে বলেছিলাম তোমাদের যেই সব সাবজেক্টের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি A+ মিস করে, তার মধ্যে একটা হচ্ছে ইংরেজিতে, 2 নাম্বার হচ্ছে বাংলাতে, 3 নাম্বার হচ্ছে এই দুইটা সাবজেক্টে সবচেয়ে বেশি A+ মিস করে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আইসিটি, অথবা যেটা সেটা হচ্ছে ইকোনমিক্স। এই সাবজেক্টের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি A+ মিস করে থাকে, বুঝছো? তাহলে বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স। তো যেহেতু ইকোনমিক্সে অনেক বেশি শিক্ষার্থীরা A+ মিস করে, তাই এই সাবজেক্টে আমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে। এরপর গিয়ে তোমার গ্রুপ সাবজেক্ট থাকে, যেমন তুমি যদি ব্যবসা শিক্ষা হও, তোমার হয়তো ফাইন্যান্সে তোমার A+ মিস হতে পারে। আর মানবিকে হলে পরিণতি বা ইতিহাস বা ইসলাম ইতিহাস, এই সব সাবজেক্টে তোমার A+ মিস হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সবচেয়ে বেশি A+ মিস হয়, সেটা হচ্ছে তার মধ্যে একটা অন্যতম সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ইকোনমিক্সটা আর কেন গুরুত্বপূর্ণ। তোমরা জানো, তুমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, সিইউতে তুমি যখন ডি ইউনিটে পরীক্ষা দিবা, ডি ইউনিট যেটা হচ্ছে মূলত বিভাগ পরিবর্তন, সেখানে তুমি যদি পরীক্ষা দাও, তোমার সেখানে হচ্ছে কি কি সাবজেক্ট আসে পরীক্ষা দিতে হয়। উত্তর হচ্ছে সেখানে তোমাকে বাংলা পরীক্ষা দিতে হবে, তারপর হচ্ছে বাংলা পরীক্ষা দিতে হবে, ইংলিশ তোমাকে পরীক্ষা দিতে হবে, এবং তোমার মেন্টাল অ্যাবিলিটি বা আইকিউ তোমাকে পরীক্ষা দিতে হবে। এরপর আস্তে আস্তে তোমার হয়তো জিকে অথবা ইকোনমিক্স, আমি একটু নিচে দিয়ে লিখি, আইকিউ, তারপর হচ্ছে ইকোনমিক্স অথবা জিকে, অথবা তুমি যদি সায়েন্সে হও সেক্ষেত্রে তোমার ম্যাথ। এই 3 সাবজেক্টে তোমার হচ্ছে অবলিক হিসেবে আসে। সো এখানে ইকোনমিক্সে একটা গুরুত্বপূর্ণ অবদান আছে বা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। তুমি যদি জিকে একটু কম বুঝো, তুমি চাইলে ইকোনমিক্স প্রিপারেশন নিয়ে ব্যবসা শিকার হলে তুমি চাইলে এটাতে পরীক্ষা দিতে পারতেছো। আর মানবিক হলে তোমার জিকে অবশ্যই পড়তে হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যখন তুমি বি ইউনিটে পরীক্ষা দিবা, সেখানে তোমার জিকে পরিবর্তন, মানে জিকে তোমার প্রয়োজন হয়, ঠিক আছে? জিকে তোমার লাগবেই, জিকে ছাড়া তো তুমি পরীক্ষা দিতে পারবে না। আবির হোসেন আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আরিশা নূর আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তমালিকা দে আছে, হ্যালো স্যার, হ্যালো। আমরা একটু সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিব, কেমন? যারা পারি ক্লাসটা একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দাও, ওকে? এবং কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু আমাদেরকে জানাবা। তাহলে এখানে আমাদের ইকোনমিক্সটা প্রয়োজন, ইকোনমিক্সটা আমাদের এখানে প্রয়োজন হবে, হ্যাঁ, এটা আমাদের লাগবে ইকোনমিক্স। আবার তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে তুমি যদি ডিউতে পরীক্ষা দাও, তাহলে সেক্ষেত্রে তুমি দেখবা যে তোমার তুমি যদি বিভাগ পরিবর্তনের পরীক্ষা দাও, অর্থাৎ
তোমরা জানো যে সেখানে কোনো ডি ইউনিট নাই, তবে তুমি যদি মানবিকের শিক্ষার্থী হও তুমি চাইলে মানে তোমার জন্য বি ইউনিট, কিন্তু তুমি চাইলে সি ইউনিটে বা এ ইউনিটে পরীক্ষা দিতে পারবা। আর সেখানে তুমি যদি সি ইউনিটে পরীক্ষা দাও, মানবিকের হয়ে যদি সি ইউনিটে তুমি যদি পরীক্ষা দাও, তোমাকে সেখানে ইকোনমিক্স আনসার করতে হবে, ইকোনমিক্স তোমার প্রয়োজন হবে। আবার তুমি যদি সায়েন্সের ইউনিটেও যদি পরীক্ষা দাও, সায়েন্সের ইউনিট মানে হচ্ছে এই ইউনিট, তোমরা অনেকে মনে করতে পারো যে স্যার আমরা কি মানবিক থেকে সায়েন্সে পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ পারবা। তুমি যদি এই ইউনিটে পরীক্ষা দাও ঢাকা ইউনিভার্সিটিতে, তো সেই ক্ষেত্রে তুমি 2টা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, মানে এই ইউনিটে তুমি যদি পরীক্ষা দাও সায়েন্স ইউনিটে, তখন তোমাকে ইকোনমিক্স আনসার করতে হবে, এবং সেখানে এই ইউনিটে তোমাদের 2টা সাবজেক্ট আছে, তোমরা পড়ার মতো আর কি পড়তে পারবা। তোমাদের 2টা সাবজেক্টে তোমাদের সিট আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমাদের ম্যাথ, আরটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান। এই 2টা ডিপার্টমেন্টে তোমরা পড়াশোনা করতে পারবা হায়ার লেভেলে বা অনার্স লেভেলে যদি তুমি এই ইউনিটে পরীক্ষা দাও। তবে সিট বেশি না, অল্প কিছু সিট আছে। তো যারা তোমরা আমার কাছ থেকে পড়তেছো, হ্যাঁ, এই যে ইকোনমিক্স আগের ব্যাচে ভর্তি হয়েছে বা আমাদের এর আগের ব্যাচ 0 to Hero ব্যাচ বা অন্য কোনো ব্যাচে যারা যারা পড়েছো, পড়াশোনা করেছো, মানে আমাদের ব্যাচে তোমরা ভর্তি হয়েছে, আমি তোমাদেরকে একটা বিষয় এনশিওর করতে পারি যে তোমরা যদি আমাদের এই ব্যাচের ক্লাসগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু কমপ্লিট করতে পারো ঠিক মতো, তাহলে তোমার জন্য এই সি ইউনিট বা ডি ইউনিটে তুমি যে ইকোনমিক্স আনসার করবে সেগুলো তোমার জন্য একদমই সহজ হয়ে যাবে। এবং যদিও সিট সংখ্যা কম, কিন্তু তোমরা আমি বলবো যে অ্যাপ্লাই করবা ঢাকা ইউনিভার্সিটিতে বিভাগ চেঞ্জে, এবং সেখানে দেখবা যে তোমরাই সবচেয়ে এগিয়ে থাকবা। ঠিক আছে, কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইকোনমিক্সের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে পড়ালেখা, তোমরা জানো। সো আমরা যেগুলো পড়াচ্ছি ইনশাল্লাহ এখান থেকে সর্বোচ্চ সংখ্যক তুমি কমন পাবা এবং সর্বোচ্চ সংখ্যক তুমি ভালো রেজাল্ট করতে পারবা, সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবা। তো এই হচ্ছে ডিউর ক্ষেত্রে তুমি যদি সি ইউনিট বা ইউনিটের পরীক্ষা দাও সেখানে তোমার ইকোনমিক্স প্রয়োজন হবে। এছাড়াও তুমি যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, যে কোনো ইউনিভার্সিটিতে যেখানে তোমার জিকে উত্তর করতে হয়, তুমি যদি মানবিকের হও তুমি যদি জিকে আনসার করো, সেখানে একটা অংশ থাকে সেটা হচ্ছে মৌলিক জিকে নামে। অর্থাৎ জিকের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে যেগুলো মৌলিক জিকে থেকে আসে, যেমন সেখানে ইকোনমিক্স থেকে প্রশ্ন আসবেই, হ্যাঁ, সিভিক্স থেকে প্রশ্ন আসবেই। তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমার ইকোনমিক্সটা প্রয়োজন হবে, অর্থাৎ মৌলিক জিকের ক্ষেত্রে তোমার ইকোনমিক্সটা প্রয়োজন হইতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি ইকোনমিক্সটা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। শুধু এইচএসসি নয়, এইচএসসি ছাড়াও তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তোমাকে ইকোনমিক্সটা অনেক এগিয়ে রাখবে। হ্যাঁ, সে কারণে মূলত আমরা ইকোনমিক্সটা পড়তেছি। আচ্ছা, কার কোনো কথাবার্তা থাকলে বলতে পারো। আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস করতেছি, একটু তোমাদের সাথে কথাবার্তা বলবো। শেফ আলী আক্তার আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ মাহফুজ আছে কুতুবদিয়া থেকে, ওকে। তারপর হচ্ছে তানিশা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সুবর্ণা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আকলিমা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ভাইয়া এটা কোন ব্যাচের ক্লাস? এটা হচ্ছে এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীদের জন্য, তবে 28 ব্যাচে তুমি যদি হয়ে থাকো তুমিও ক্লাসটা করতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো একটু সবাই একটু সাড়া দিবা, যারা যুক্ত আছো একটু ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডস সার্কেল যারা আছে তাদের মধ্যে একটু শেয়ার করে দাও। আর তোমরা যদি সর্বোচ্চ ক্লাস উপস্থিত থাকো, আমি চেষ্টা করবো এই চ্যাপ্টারটা, যদিও আমরা এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাস আমরা নিচ্ছি এখন, আজকে প্রথম ক্লাস ইকোনমিক্স তাগড়া প্লাস ব্যাচে, তো প্রথম ক্লাসটা আমরা ফ্রিজে সবার জন্য রাখতেছি। যদি তোমরা সর্বোচ্চ আগ্রহ দেখাও, যারা এখনো এই ব্যাচে ভর্তি হও নাই, তোমরা যদি সর্বোচ্চ আগ্রহ দেখাও, তাহলে তোমাদের মানে এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে ফ্রিতেই পড়াই দিব, মানে ফ্রিতেই পড়ালেখা পেজে তোমাদেরকে এই ক্লাসটা নিয়ে দিব। যারা পেইড ব্যাচ আছে তারাও তোমাদের সাথে ক্লাস করবে, যারা ভর্তি হয়েছে তারা, আর যারা ভর্তি হয় না তারাও তোমাদের সাথে এইখানে ক্লাস করবে, যদি সর্বোচ্চ তোমাদের কি থাকে যে আগ্রহ থাকে আর কি। তো এটার জন্য তোমাদেরকে ক্লাসটা শেয়ার করতে হবে। 100 জন স্টুডেন্ট তো আমাদের এই ক্লাসে চাই, যদি তোমরা ক্লাসটা করতে চাও ফ্রিতে। হ্যাঁ, মানে এই চ্যাপ্টারটা পুরোটাই তোমাদেরকে আমি ফ্রিতে পড়াই দিব, এটা কথা দিলাম। বিজয় চৌধুরী আছে চকবাজার থেকে। আচ্ছা, আগে কোনো পত্র পড়াবেন? আজকে আমরা সেকেন্ড পেপারে কিছু অংশ পড়ে ফেলবো শুরুতে, কারণ যেহেতু তোমাদের আমি একটু অসুস্থ, তবুও তোমাদের যেহেতু ক্লাস নিয়ে বলছি, ক্লাস নিয়ে নিচ্ছি, গতকালকে বলেছিলাম ক্লাস নিব। তো আমরা সেকেন্ড পেপারে কিছু অংশ পড়ায় ফেলবো, আগে কয়েকটা অধ্যায় পড়াবো, গুরুত্বপূর্ণগুলো পড়ে ফেলবো, ম্যাথমেটিক্যালগুলো, তারপর আমরা প্রথম পত্র পড়াবো। হ্যাঁ, তো কিছু অংশ আমরা সেকেন্ড পেপার আগে রাখি, কারণ যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা বা প্রি টেস্টের ক্ষেত্রে দেখা যায় যে সেকেন্ড পেপার থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়, সেজন্য অনেক কলেজের ক্ষেত্রে হ্যাঁ ফার্স্ট পেপার থেকেও প্রশ্ন হয়, শেষের অংশ থেকে, সেগুলো আগে পড়াবো ইনশাল্লাহ, চেষ্টা আছে আমার। জয় দাস আছে নেত্রকোনা থেকে, তারপর হচ্ছে লামিয়া নাসরিন আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। ফারহানা আছে, ফারহানা আমরিন সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে, ওয়াহিদ ইসলাম আমাদের সাথে আছে, আমার খুবই ক্লোজ,
খুবই ক্লোজ আমার, মানে একদম আমার শিক্ষকতা লাইফের সবচেয়ে মানে প্রথম দিকে যে স্টুডেন্ট তার মধ্যে হচ্ছে ওয়াহিদ একজন। সো ওয়াহিদ, তোমাকে ওয়েলকাম আমাদের ক্লাসে অনেকদিন পর। আচ্ছা, তো আমি অনেকদিন পর আসলে লাইভ নিচ্ছি, লাইভ ক্লাস করাচ্ছি তোমাদেরকে। স্বাধীন আছে আসি ভাইয়া কুষ্টিয়া থেকে, ওকে ফাইন। আমরা একটু ক্লাসে শেয়ার করে দিব। হ্যাঁ, আমি আস্তে আস্তে পড়ায় ঢুকে যাচ্ছি। তাহলে ইকোনমিক্সের গুরুত্ব আমরা বুঝতে পারছি। কেন ইকোনমিক্স প্রয়োজন? কারণ বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে আমার লাগবে, এসএসসি তো ভালো রেজাল্ট করার ক্ষেত্রে ইকোনমিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, এটাতে তুমি জাস্ট পরীক্ষার আগের দিন পড়ে ওয়ান শট ক্লাস দিয়ে তোমার হবে না। তোমাকে যেটা করতে হবে, সারা বছরই তোমাকে কিছু কিছু অংশ পড়ে ফেলতে হবে, পড়ে পড়ে রাখতে হবে। তো আমরা আজকে প্রথম অধ্যায়টা মানে প্রথম ক্লাস করব। প্রথম ক্লাসে আমি একটু বলি, আমাদের ইকোনমিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে যেই সকল অধ্যায়ে ম্যাথ আছে, তার মধ্যে দুইটা অধ্যায় ম্যাথ আছে সেকেন্ড পেপারের ক্ষেত্রে। একটা হচ্ছে চতুর্থ অধ্যায়, একটা হচ্ছে সপ্তম অধ্যায়। আমরা এই অধ্যায়গুলো আগে করে ফেলার চেষ্টা করব। আর এই চতুর্থ অধ্যায় তোমাদেরকে আমি ফ্রিতেই পড়ালেখা পেজে পড়াই দিব, যদি তোমাদের আগ্রহ থাকে। যারা এখনো পর্যন্ত ভর্তি হয় না, তোমাদের আগ্রহ থাকলে তাহলে আমি এটা ফ্রিতেই তোমাদেরকে পড়াই দিব এই চ্যাপ্টারটা, ঠিক আছে? আসো। তো আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান। আগে তোমাদেরকে বুঝতে হবে এই চ্যাপ্টারটা আমাদের কেন প্রয়োজন বা এটা পটভূমি আসলে কি। শোনো, একটা দেশের, আমি যদি বলি সবচেয়ে মূল্যবান রিসোর্স কি জানো? একটা দেশের সবচেয়ে মূল্যবান রিসোর্স হচ্ছে সেই দেশের জনগণ। একটা দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট যদি আমরা করতে চাই, করাইতে চাই যে সেই দেশে ইকোনমিকভাবে ডেভেলপ হবে, তাহলে আমাদেরকে সেই দেশের জনসংখ্যাকে উন্নত করতে হবে। এখন প্রশ্ন, স্যার কেন? কারণ জনসংখ্যা যখন উন্নত হবে তখন অন্যান্য সেক্টরে অটোমেটিক কি হবে? উন্নতি হবে, ঠিক আছে? অন্যদিকে আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি আমাদের দেশ বাংলাদেশ একটা ওভার পপুলেটেড কান্ট্রি, এবং জনসংখ্যার দিক থেকে আমরা বলতে পারি আমরা হচ্ছে পৃথিবীর 8ম বৃহত্তম দেশ। অর্থাৎ সবচেয়ে বেশি জনসংখ্যা আছে এমন দেশ হচ্ছে এখন বর্তমানে ভারত, দ্বিতীয় পজিশনে রয়েছে চীন। আমরা হচ্ছে 8ম পজিশনে সবচেয়ে জনসংখ্যা দিক থেকে। হ্যাঁ, তো যেহেতু আমরা একটা ওভার পপুলেটেড কান্ট্রি, আমাদের এই জনসংখ্যাকে ঠিকমতো ম্যানেজ করতে পারতে হবে। আর পারলে তখনই আমরা আমাদের এই জনসংখ্যা আমাদের জন্য বার্ডেন না হয়ে, বোঝা না হয়ে আমাদের জন্য অ্যাসেট হিসাবে পরিণত হবে। হ্যাঁ, আর সেটার জন্যই মূলত আমাদের এই চ্যাপ্টারটা দেওয়া হয়েছে ইকোনমিক্সে, না হলে এই চ্যাপ্টার দেওয়ার কোনো কারণই নাই, তাই না? তাহলে এখানে আমরা একটা দেশের মানে আমাদের দেশে বা যে কোনো দেশের জনসংখ্যা সম্পর্কে আলোচনা করব, তারপর মানব সম্পদ সম্পর্কে, তারপর আত্মকর্মসংস্থান সম্পর্কে আলোচনা করব। মানে 3টা সেগমেন্টে ভাগ করা আর কি চ্যাপ্টারটা। আমরা ফার্স্ট অংশটুকু আজকে যতটুকু পারি আমরা চেষ্টা করব। হ্যাঁ, জনসংখ্যা সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো বলা হচ্ছে জনসংখ্যা ইতিহাস, মানে পৃথিবীতে জনসংখ্যার ইতিহাস খুবই প্রাচীন। অনেক আগে থেকে এই জনসংখ্যার ইতিহাস মানুষ জনসংখ্যা নিয়ে গবেষণা করছে, কাজ করছে। হ্যাঁ, তো একটা দেশের জনসংখ্যা সম্পর্কে কেন জানতে হয়? কারণ একটা দেশের উন্নয়নের জন্য, হ্যাঁ, সে দেশের জনসংখ্যা সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা বলতে পারি যে সে দেশের জন্মহার কেমন, মৃত্যুহার কেমন, তারপর হচ্ছে ডেন্সিটি অফ পপুলেশন কেমন, মানে জনসংখ্যার ঘনত্ব কেমন, তারপর হচ্ছে নিট অভিবাসন কেমন, অর্থাৎ সে দেশ থেকে অন্য দেশে কি পরিমাণ মানুষ আসা যাওয়া করতেছে এটার পরিমাণ কেমন। এইসব বিষয়ের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে সেই দেশের। সেজন্য আমাদের জনসংখ্যা সম্পর্কে জানতে হবে। এই কথাগুলো এখানে শর্টকাটে আলোচনা করা হয়েছে। তো শুধু জনসংখ্যা না, একটা দেশের যে কোনো তথ্য যদি আমরা সংগ্রহ করতে চাই মানুষের কাছ থেকে, তথ্য সংগ্রহ পদ্ধতি বলা হয়। সো তথ্য সংগ্রহ পদ্ধতি হচ্ছে 4টা। আমি আবার বলছি, একটা দেশের বা যে কোনো একটা বিষয়ে আমরা যদি তথ্য সংগ্রহ করতে চাই, সেক্ষেত্রে আমাদের 4টা ওয়ে আছে। একটা হচ্ছে আদমশুমারি পদ্ধতি, 2 নম্বর হচ্ছে অত্যাবশ্যকীয় তালিকাভুক্তিকরণ, নমুনা জরিপ, প্রাক্কলন। এই 3টা প্রসেসে আমরা যে কোনো ইনফরমেশন বা তথ্য আমরা সংগ্রহ করতে পারি, যে কোনো তথ্য আমরা সংগ্রহ করতে পারবো এই 4টা ওয়েতে। হ্যাঁ, ওকে। ওকে, এবার আসো আমরা পড়বো যে এই তথ্য সংগ্রহ পদ্ধতি 4টা গুলি একটু আমরা বুঝি। হ্যাঁ, প্রথমে আসো আদমশুমারি। আদমশুমারি কি? যখন আমরা জনে জনে গিয়ে কি করি, যে তাদের ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করি, সেটাকে আমরা বলি আদমশুমারি। বর্তমানে এটাকে বলা হয় জনশুমারি। এটা হচ্ছে পদ্ধতি, ওই যে ভোটার হালনাগাদ করে না, ওইরকম। 2 নম্বর অত্যাবশ্যকীয় তালিকাভুক্তিকরণ। এটা কেমন? এটা হচ্ছে ওই যে আমরা বলি যে তোমার জন্ম নিবন্ধনের মাধ্যমে, হ্যাঁ,
অথবা তুমি আইডেন্টি কার্ড বানাবে, ওটার মাধ্যমে যদি একটা দেশের মানুষের ইনফরমেশনগুলো কালেক্ট করা হয়, সেটাকে আমরা বলি অত্যাবশ্যকীয় তালিকাভুক্তিকরণ, যেমন জন্ম নিবন্ধন কার্ড, এগুলো দেওয়ার মাধ্যমে। 3 নাম্বার হচ্ছে নমুনা জরিপ। নমুনা জরিপটা কেমন? নমুনা জরিপ মানে হচ্ছে যে আমরা এই মনে করি এটা পুরো বাংলাদেশ, ভালো করে বুঝবা, এটা পুরো বাংলাদেশ, আমরা চাচ্ছি এই পুরো বাংলাদেশের যতগুলো মানুষ আছে সেই মানুষের যে কোনো একটা ইনফরমেশন জানতে চাচ্ছি। তাহলে পুরো বাংলাদেশে যদি আমরা মানে অপারেশনটা চালাতে চাই, পুরো বাংলাদেশে গিয়ে গিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি বা আদমশুমারির মতো যদি করতে চাই, আমাদের অনেক সময়ের প্রয়োজন হবে, অর্থের প্রয়োজন হবে। তো সেজন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা বাংলাদেশের 4 বা 4-5টা কোণা থেকে আমরা কিছু মানুষকে র্যান্ডমলি সিলেক্ট করব। হ্যাঁ, কিছু একটা অঞ্চলকে সিলেক্ট করে সেখানে আমরা ওই প্রোগ্রামটা বা আমাদের ওই তথ্যগুলো আমরা পরিচালনা করব বা আমরা নমুনা নিব। যেমন আমি যদি বলি যে চলো ভাত রান্না করবো আমরা, তো ভাত রান্না করার পর ভাত কি ঠিক মতো ফুটছে কিনা, ভাত কি হইছে কিনা, সেটা কি মানে একটা ডেক্সির বা একটা পাতিলের সব ভাত কি টিপে দেখতে হয়? না, কয়েকটা দেখলেই বোঝা যায়। ঠিক সেম ভাবে একটা দেশের সব মানুষ ইনফরমেশনগুলো না নিয়ে আমরা যদি র্যান্ডমলি কিছু স্যাম্পল নিই, সেই স্যাম্পলগুলোর উপর যদি আমরা স্টাডিটা করি, তাহলেই কিন্তু আমরা কি পেয়ে যাব, সেই দেশের মানে সেই যে তথ্যটা আমরা চাচ্ছি সেটা আমরা পেয়ে যাব। এটাকে বলা হয় নমুনা জরিপ। তাহলে নমুনা জরিপ মানে কি? যে স্যাম্পল নিয়ে সেটাকে স্টাডি করা। 4 নম্বর হচ্ছে প্রাক্কলন। প্রাক্কলনটা কি? প্রাক্কলনটা হচ্ছে যখন আমরা কিছু সূত্রের মাধ্যমে তথ্য জানার চেষ্টা করি, যেমন আমরা গড় মধ্য প্রচুরক পড়েছিলাম 9-10-এ ম্যাথের মধ্যে, ওইটার মাধ্যমে, বা রিগ্রেশন, ইন্টিগ্রেশন, এগুলোর মাধ্যমে। এগুলো তো হায়ার লেভেলগুলো তোমরা পাবা, রিগ্রেশন, ইন্টিগ্রেশন। যারা সায়েন্স আছো তারা হয়তো পাই গেছো, ছিল আর কি যারা সায়েন্সে। তো এই সূত্রগুলো প্রয়োগের মাধ্যমে যদি আমরা ইনফরমেশন বের করতে চাই, জানতে চাই, তাহলে সেটাকে আমরা বলি প্রাক্কলন পদ্ধতি। তাহলে বলো তথ্য সংগ্রহ পদ্ধতি কয়টা? 4টা। একটা হচ্ছে আদমশুমারি, অত্যাবশ্যকীয় তালিকাভুক্তিকরণ, নমুনা জরিপ, প্রাক্কলন। এই 4টা মনে রাখতে হবে। কেমন? দ্রুত একটু মুখস্থ করতো সবাই। শোনো, এই যে একটু করে থিওরি আছে, আর থিওরি নাই। এরপর আমরা ম্যাথে ঢুকে যাব, বুঝছো? এই সামান্য থিওরি আছে এই পেজ পর্যন্ত, এরপর হচ্ছে আমাদের ম্যাথে চলে যাবো আমরা। আমরা সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 পড়তেছি। হ্যাঁ, এই চ্যাপ্টারটা সবাইকে ফ্রিতে পড়াই দিব, যদি তোমাদের আগ্রহ থাকে। সবাই যদি একটু কি করো, ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দাও, তাহলে তোমাদের সবাইকে ফ্রিতে এই চ্যাপ্টারটা আমি পড়াই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় বলতেছে আমাদেরকে, ভাইয়া আপনি ফোন দিলে আপনি আপনি করেন আর ক্লাসে তুমি তুমি করেন। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, ফোনেতে একটু ভদ্রভাবে কথা বলতে হয়, বুঝছো? ঠিক আছে, ওকে। এবার আসো, এবার আমরা করব এরপরে যে আদমশুমারি গণনা পদ্ধতি হচ্ছে 4টা। আদমশুমারি গণনা পদ্ধতি কয়টা? 4টা। এটা পড়তেছি আমরা। এই পদ্ধতিটা আদমশুমারি গণনা পদ্ধতি বা জনশুমারি গণনা পদ্ধতি হচ্ছে 4 ভাবে করা যায়। 1 নম্বর হচ্ছে প্রত্যক্ষ গণনা। প্রত্যক্ষ গণনা কি? ঘরে ঘরে গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে যখন গণনা করা হয় সেটাকে আমরা বলি প্রত্যক্ষ গণনা। 2 নম্বর হচ্ছে পরোক্ষ গণনা। পরোক্ষ গণনা কি? সংবাদদাতা বা ডাকযোগে যখন তথ্য সংগ্রহ করা হয়, অর্থাৎ ডাক বিভাগের মাধ্যমে বা ডাকযোগে যখন তথ্য সংগ্রহ করা হয়, সেটাকে আমরা সংবাদদাতা বা ডাকযোগে তথ্য সংগ্রহ বলি, এটাকে বলা হয় পরোক্ষ গণনা। এরপর হচ্ছে প্রকৃত গণনা। প্রকৃত গণনা কি? বর্তমান ঠিকানায় গিয়ে, মানে তুমি যেখানে আছো বর্তমানে, মনে করো তোমার বাড়ি হচ্ছে বরিশাল, তুমি থাকো ঢাকাতে, তাহলে তোমাকে ঢাকায় গিয়ে এবং ঢাকার বাসিন্দা হিসেবে তোমাকে কাউন্ট করা হয়েছে, তাহলে সেটাকে বলা হবে প্রকৃত গণনা। আর বৈধ গণনা কোনটা? বৈধ গণনা হচ্ছে তোমাকে তোমার স্থায়ী ঠিকানা গিয়ে, অর্থাৎ তোমাকে বরিশালের মানুষ হিসেবে কাউন্ট করা হবে তোমার স্থায়ী ঠিকানা অনুযায়ী, তখন সেটাকে আমরা বলি স্থায়ী ঠিকানা অনুযায়ী, সেটা হচ্ছে বৈধ গণনা। তাহলে আমরা বলছি যে আদমশুমারি গণনা পদ্ধতি হচ্ছে কয়টা? 4টা। প্রত্যক্ষ গণনা, পরোক্ষ গণনা, প্রকৃত গণনা এবং কি বৈধ গণনা। এগুলো একটু মনে রাখতে হবে। পরীক্ষার সর্বোচ্চ এখান থেকে এমসিকিউ আসতে পারে যে তথ্য সংগ্রহ পদ্ধতি কয়টা? 4টা। তারপর আসতে পারে আদমশুমারি গণনা পদ্ধতি কয়টা? তাও হচ্ছে আনসার কয়টা? 4টা। এইটুকু পরীক্ষা আসতে পারে, সবচেয়ে বেশি আসার সম্ভাবনা আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এবার এখানে আর কিছু ইনফরমেশন আছে যে প্রথম বাংলাদেশে আদমশুমারি হয়েছে 1974 সালে, মনে রাখবে এটা। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে, এটা মনে রাখবে। আর লাস্ট হয়েছে 2023 সালে আদমশুমারি হয়েছে। হ্যাঁ, এরপর এখানে বলেছে যে আদমশুমারি, এরপর আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলোতে চলে যাব। হ্যাঁ, শুরুতে এখানে আমরা
8টা কি 9টা সূত্র পড়বো এবং সেগুলোর মাধ্যমে আমরা কিছু জিনিস জানার চেষ্টা করব। ওকে, প্রথম আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে অশোধিত বা স্থূল জন্মহার বের করার সূত্র। পরীক্ষায় 2টা ইনফরমেশন দেওয়া থাকবে এবং সেটার উপর বলবে এখানে ওই দেশের স্থূল জন্মহার বা অশোধিত জন্মহার নির্ণয় করো। হ্যাঁ, তো অশোধিত বা স্থূল জন্মহার কি? সাধারণত প্রতি 1000 জনে একটা নির্দিষ্ট সময় মানে 1 বছরে প্রতি 1000 জনে একটা দেশে কি পরিমাণ মানুষ বৃদ্ধি পাচ্ছে বা জন্মগ্রহণ করতেছে কি পরিমাণ মানুষ, সেটাকে আমরা বলি সেই দেশের স্থূল জন্মহার। তো এটাকে আমরা বের করব, খুবই সহজ। এটাকে আমরা বলি, ইংরেজিতে বলি ক্রুড সিভিআর। হ্যাঁ, ক্রুড বার্থ রেট। এটার সূত্র হচ্ছে সামেশন বি ডিভাইডেড বাই সামেশন পি ইন্টু 1000। তাহলে এখানে সামেশন বি মানে কি? মানে একটা দেশে যে পরিমাণ মানুষ জন্মগ্রহণ করবে সেটাকে বলা হয় সামেশন বি, জন্ম সংখ্যা। এবং সামেশন পি মানে কি? একটা ওই সময়ে একটা দেশে 1 বছরে যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করবে সেটাকে ওই সময়ের মধ্য সময়ে যে জনসংখ্যা ছিল সেই জনসংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, তখন আমরা স্থূল জন্মহার পেয়ে যাব। অর্থাৎ প্রতি 1000 জনে কতজন গ্রহণ করছে সেটা আমরা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে সামেশন বি আর সামেশন পি হচ্ছে এটা। তো চলো আমরা একটা ম্যাথ করি। হ্যাঁ, আমরা একটা ম্যাথ করি। ম্যাথ করার মাধ্যমে আমরা এই অশোধিত বা স্থূল জন্মহারটা আমরা বের করার চেষ্টা করব। তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে। কি বলা আছে? যে মনে করি 2020 সালে বাংলাদেশে 20 লক্ষ জীবিত শিশু জন্মলাভ করে এবং উক্ত বছরের মধ্য সময়ে মোট জনসংখ্যা হচ্ছে 16 কোটি। তাহলে আমাদের বের করতে হবে জনসংখ্যা বৃদ্ধির হার বা জন্মহার নির্ণয় করতে হবে, যেটাকে আমরা বলি সিভিআর। তো সিভিআর সূত্র কি? সামেশন বি, একটু আগে বলেছি আমরা, জন্মসংখ্যাকে পপুলেশন দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। চলো আমরা করি। আমাদের জনসংখ্যা হচ্ছে 20 লক্ষ, শূন্য লিখতে উল্টাপাল্টা করা যাবে না। হ্যাঁ, 16 কোটি দিয়ে ভাগ করতে হবে। অনেকে 16 কোটি মানে শূন্য ঠিক মতো দিতে জানে না। যদি শূন্য ঠিক মতো দিতে না জানে তাহলে সমস্যা হয়ে যাবে। এভাবে গুণে নিবে দরকার হলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 16 কোটি। এটা হ্যাঁ, 1000 দিয়ে করতে হবে, গুণ করতে হবে, মানে এটা ভাগ করে 1000 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে আনসার কত হবে তোমরা একটু বের করো। 20 লক্ষকে 16 কোটি দিয়ে ভাগ করো, 1000 দিয়ে গুণ করো, কত হয় আমাকে কিছু জানো। দ্রুত করবা, হ্যাঁ দ্রুত করবা। এই ক্লাস এসে 26-এর জন্য? না না, আমরা তো 27-এর এবং 28-এ যারা আছে তাদের জন্য পড়াচ্ছি। 26-এর যদি কেউ হয়ে থাকো তারাও করতে পারবা ক্লাস, অবশ্য 26-এ যদি কেউ থেকে থাকো তারাও ক্লাসটা করতে পারবা, যারা চট্টগ্রাম বোর্ডে আছে আর কি। আর তোমাদের ছোট ভাই বোন থাকলে 26-এর যারা আছো, তোমাদের ছোট ভাই বোন থাকলে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, তারাও যেন আমাদের সাথে যুক্ত হতে পারে পড়ালেখার সাথে। হয়েছে? কত আসে বলো, আনসার কত আসে? একটু দ্রুত বলতে হবে আনসার। তাহলে আনসার হচ্ছে একটু করে দেখো তো ঠিক আছে কিনা, আমারটা ভুলও হইতে পারে। 12.5 মনে হয়। তাহলে এটা হচ্ছে 12.5 জন, এভাবে লিখবা। অর্থাৎ এখানে আমাদের সিভিআর ক্রুড বার্থ রেট হচ্ছে 12.5 জন, এরকম। ঠিক আছে, আমারটা আনসার ঠিক আছে? আমি একটু করে দেখি। হ্যাঁ, ঠিক আছে মনে হয়, একটু দেখো তোমাদের ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমাদের স্থূল জন্মহার বা সিভিআর বের হয়েছে 12.5 জন। তোমরা জন লিখতে পারো, যেহেতু প্রতি 1000 জনে 12.5 জন বৃদ্ধি পাইছে, এভাবে করে মানে চিন্তা করা হবে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে জন লিখবা। এবার আসো আমরা 2 নাম্বার করব, স্থূল বা অশোধিত মৃত্যুহার। এটাও হুবহু আগেরটার মতোই, এটা হুবহু আগেরটার মতোই, তেমন বেশি কি নাই, পার্থক্য নাই। তো শুধু পার্থক্য হচ্ছে উপরে যে সূত্রটা আমরা বলেছিলাম সেই সূত্রের মধ্যে আগে বলেছি আমরা সিভিআর, এখন সেটা হবে কি সিডিআর, ক্রুড ডেথ রেট। এটা সূত্র হবে সামেশন বি না হয়ে সামেশন ডি ডিভাইড বাই সামেশন পি ইনটু কত হবে বলো তো, 1000 হবে। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। তাহলে সিডিআর এটার সূত্র হচ্ছে সামেশন ডি ডিভাইড বাই সামেশন পি ইনটু কত হবে, 1000 হবে। ওকে,
সো সিডিআর আমরা বের করব। এখানে একটা উদাহরণ দিয়েছে, আমরা এই উদাহরণ দেখি। বুঝতে মনে করি 2016 সালে বাংলাদেশে 16 লক্ষ লোক মৃত্যুবরণ করলো। কত লক্ষ? 16 লক্ষ। এবং উক্ত বছরের মধ্য সময়ে মোট জনসংখ্যা ছিল 16 কোটি। তাহলে ওই বছরে প্রতি 1000 জনে স্থূল মৃত্যু হার কত? তাহলে চলো আমরা বের করি সিডিআর সমান আমরা বলবো সামেশন ডি, মানে মৃত্যুর সংখ্যাকে সে দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। মানটা বসা দিই চলো। সামেশন ডি মানে হচ্ছে 16 লক্ষ, এখানে লিখবো আমরা 16 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 16 লক্ষ, আর 16 কোটি দিয়ে ভাগ হবে, 16 কোটি দিয়ে ভাগ করব। এরপর আমরা 1000 দিয়ে কি করবো? গুণ করবো আমরা। হ্যাঁ, 1000 দিয়ে কি করবো? গুণ করবো। তাহলে আনসার কি দাঁড়াবে? আনসার হচ্ছে সিডিআর। তাহলে আনসার দাঁড়াবে সিডিআর সমান আমরা বলতে পারি যে তোমার 10 জন। হ্যাঁ, মানে এটা কাটাকাটি করলে তোমরা দেখবা 10 আসবে, ভাগ করে 1000 দিয়ে গুণ করলে 10 আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের সিডিআর বা ক্রুড ডেথ রেট, স্থূল মৃত্যু হার বের হয়েছে 10 জন। তাহলে স্থূল জন্মহার ছিল 12.5, স্থূল মৃত্যু হার হচ্ছে 10 জন আমরা পেয়েছি। আচ্ছা, এবার আসো আমরা পরবর্তী সূত্রে যাই, পরবর্তী ম্যাথে যাই। দুইটা গেল। 3 নম্বর ম্যাথ হচ্ছে আমাদের স্বাভাবিক বৃদ্ধির হার, যেটাকে আমরা বলি যে এনজিআর বা নর্মাল গ্রোথ রেট। তাহলে স্বাভাবিক বৃদ্ধির হার এনজিআর বা নর্মাল গ্রোথ রেট বলতে আমরা আসলে কি বুঝে থাকি? বলা হচ্ছে কোনো মানে কোন একটা দেশের কোন জনসংখ্যার জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্যকে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বলা হয় বা নর্মাল গ্রোথ রেট বলা হয়। তাহলে আমি যদি এনজিআর বলি, তাহলে যেটা আমরা করেছিলাম একটু আগে, আমরা এবার লিখতে পারি যে জন্মহার আমরা যেটা করেছি একটাকে সিভিআর যেটা করছি, হ্যাঁ, সেই সিভিআর থেকে জন্মহার থেকে যদি তুমি জন্মহার থেকে তুমি যদি মৃত্যুহার বাদ দাও, জন্মহার থেকে মৃত্যুহার তুমি যদি বাদ দাও, তাহলেই মূলত এনজিআর বা নর্মাল গ্রোথ রেট বের হয়। তবে এখানে একটা কথা আছে, শুধু জন্মহার থেকে মৃত্যুহার বাদ দিলে হবে না, সেটাকে ভাগ করতে হবে 1000 দিয়ে এবং 100 দিয়ে গুণ করতে হবে। প্রশ্ন স্যার কেন আমরা 1000 দিয়ে ভাগ করতেছি, কেন 100 দিয়ে গুণ করতেছি? শোনো, আমরা জন্মহার এবং মৃত্যুহার যেটা বের করছিলাম একটু আগে, সেখানে 1000 দিয়ে গুণ করছিলাম। মানে মূলত জন্মহার মৃত্যুহার হচ্ছে 1000 জন নির্ণয় করতে হয়। প্রতি 1000 জনে কতজন জন্মগ্রহণ করতেছে বা প্রতি 1000 জনে কতজন মৃত্যুবরণ করতেছে, এটাই আমরা বের করে থাকি নর্মালি। কিন্তু এই স্বাভাবিক বৃদ্ধির হারটা মূলত প্রতি 100 জনে নির্ণয় করতে হয়। এখন তাহলে স্যার জন্মহার থেকে মৃত্যুহার বিয়োগ করে 100 দিয়ে গুণ করে দিলেও তো হতো না। এই জন্মহার থেকে মৃত্যুহার বিয়োগ করলে এখানের মধ্যে কিন্তু 100 গুণাকারে আছে, জন্মহারের সাথে মৃত্যুহারের সাথে 1000 কিন্তু গুণাকারে রয়ে গেছে অলরেডি। তো জন্মহার থেকে মৃত্যুহার বাদ দিতে হবে, ওটাকে আমরা 1000 দিয়ে ভাগ করতেছি যেন ওই 1000টা ডিসমিস হয়ে যায়, যেটা 1000 দিয়ে গুণ করছিলাম সেটা যেন ডিসমিস হয়ে যায়। কারণ প্রথমে গুণ করছি, এখন কিন্তু সেই ভাগ করতেছি, ওটা ডিসমিস হয়ে যাবে, দেন 100 দিয়ে গুণ করবো। কারণ সাধারণত স্বাভাবিক বৃদ্ধির হার প্রতি 100 জনে বা বলতে পারে পার্সেন্টেজে নির্ণয় করতে হয়। তাহলে এই হচ্ছে সূত্র এনজিআর বা নর্মাল গ্রোথ রেট বের করার সূত্র। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না বুঝে থাকলে একটু বলো তো। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো একটু বলো তো। ওকে, চলো আমরা করি তাহলে। বলছি মনে করি 2016 সালে বাংলাদেশের জন্মহার দিয়ে দিয়েছে 18.5, মৃত্যুহার 5.1। তাহলে জনসংখ্যা স্বাভাবিক। আচ্ছা, এটা না, আমরা যেটা করছি সেটা দিয়ে করি। আমরা জন্মহার পাইছিলাম সিভিআর, এটা পাইছিলাম আমরা কত বলো? 12.5 এটা আমরা পাইছিলাম 12.5 জন। এবং আমরা মৃত্যুহার পাইছিলাম যেটাকে আমরা বলছি সিডিআর ক্রুড ডেথ রেট, সেটা পাইছি আমরা কত? 10 জন। তাহলে সেটা দিয়ে আমরা করি। আমরা যখন এনজিআর মানে নর্মাল গ্রোথ রেট যদি আমরা বের করি, এনজিআর যদি বের করি, নর্মাল গ্রোথ রেট এনজিআর যদি বের করি, তাহলে জন্মহার থেকে মৃত্যুহার বাদ দিতে হবে। জন্মহার 12.5, এখান থেকে আমরা বাদ দিব মৃত্যুহার হচ্ছে 10 এবং
জন্মহার থেকে মৃত্যুহার বাদ দিয়ে যদি আমরা কত দিয়ে ভাগ করি বলো তো, আমরা যদি 1000 দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি তাহলে আনসার বের হয়ে যাবে। তাহলে আনসার হচ্ছে 12.5 থেকে 10 বাদ দাও, আমরা করে ফেলি একটু। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে 2.5 ডিভাইডেড বাই 1000, আলহামদুলিল্লাহ, ইন্টু 100। 2.5 ভাগ 1000 ইন্টু 100। তাহলে আনসার হচ্ছে আমরা বলবো 0.25। এটা আমাদের ফাইনাল আনসার হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কি বলছি, এনজিআর বা নর্মাল গ্রোথ রেট আমরা করেছি, এনজিআর আমরা করছি। ঠিক আছে, এবার আসো, আচ্ছা ইংলিশে বাংলা লিখি, যেহেতু প্রত্যেকটা বাংলা লিখছি। 0.25 এটা হবে। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু এটা 100 জনে নির্ণয় করতে হয়, তুমি চাইলে পার্সেন্টে লিখতে পারবা, জন লিখতে পারবা। আচ্ছা, আমরা জনে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। যদি এটা 100 জনে, প্রতি 100 জনে 0.25 জন, এটা হচ্ছে স্বাভাবিক বৃদ্ধির হার। এটা গেল। এবার আসো 4 নম্বরটা আমরা করবো। হ্যাঁ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির হার। এতক্ষণ বলছি আমরা স্বাভাবিক বৃদ্ধির হার বা মানে নর্মাল গ্রোথ রেট, এনজিআর। এবার আমরা করব জনসংখ্যার বৃদ্ধির হার বা পপুলেশন গ্রোথ রেট। এবার আমরা পড়বো জনসংখ্যা বৃদ্ধির হার বা পপুলেশন গ্রোথ রেট, এটা আমরা পড়বো। হ্যাঁ, তো কি বলছে জনসংখ্যা বৃদ্ধির হার বা পপুলেশন গ্রোথ রেট কি বলছে, যে আমরা যদি সূত্রটা এইভাবে দেখাই একটু, যে আমরা একটু আগে যে সূত্রটা করছিলাম সেটাই, তবে একটু এটার বর্ধিত রূপ। বর্ধিত রূপ কেমন? আমরা লিখবো জন্মহারের সাথে একটা জিনিস যোগ করতে হবে, বুঝছো? একটা জিনিস আমরা যোগ করব, মাইনাস। তারপর আমরা জানি মৃত্যুহার, এটার সাথে আমরা একটা জিনিস কি করব, যোগ করব, এবং সেটাকে আমরা 1000 দিয়ে কি করব, ভাগ করব, 100 দিয়ে কি করব, গুণ করব, আগের মতোই। তবে এক্সট্রা দুইটা জিনিস এখানে আসবে। কি কি? একটা হচ্ছে জন্মহারের সাথে যেটা যোগ হবে সেটা হচ্ছে বহিরাগমন, এটা আমরা যোগ করব জন্মহারের সাথে। আর মৃত্যুহারের সাথে আমরা যোগ করব বহির্গমন। হ্যাঁ, বহির্গমন। তো শোনো, বহিরাগমন কি, বহিরাগমন মানে হচ্ছে যেই পরিমাণ মানুষ স্থায়ী ভিত্তিতে বা অস্থায়ী ভিত্তিতে অন্য দেশ থেকে আমাদের দেশে চলে এসেছে থাকার জন্য, তাদেরকে আমরা বলবো বহিরাগমন। এই যে এখান থেকে বললে ভালো বুঝতে পারবে। হ্যাঁ, এই যে আগমন থেকে বড়, আকার থেকে আগমন করা মানে কি, দেশে চলে আসছে। তাহলে মনে রাখবা, এই আগমন করলে, বহিরাগমন করলে জন্মহার হইলে, মানে জন্মহার যদি হয়, মানে একটা দেশে যদি মানুষ জন্মগ্রহণ করে তখন যেমন জনসংখ্যা বাড়ে, বাইরের দেশ থেকে আমাদের দেশে যখন জনসংখ্যা চলে আসে তাও কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায়। তাহলে কি বলছি, একটা হচ্ছে অন্য দেশ থেকে আমাদের দেশে আসলে যেমন জনসংখ্যা বাড়ে, জন্মসংখ্যা মানে জন্মগ্রহণ করলেও কিন্তু জনসংখ্যা বাড়ে। তাই এই দুটো যোগ করতেছি আমরা, মাইনাস মৃত্যুহারের সাথে বহির্গমন কি হতে হবে, যোগ করতে হবে। বহির্গমন মানে হচ্ছে যেই পরিমাণ মানুষ স্থায়ী ভিত্তিতে বা অস্থায়ী ভিত্তিতে আমাদের দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছে সেটাকে আমরা বলি বহির্গমন। তো এইটা মনে রাখার টেকনিক আছে। আচ্ছা, তোমরা কখনো রানওয়ে দেখছো? রানওয়ে মানে কি, যেখান থেকে বিমান উড্ডয়ন হয়। তাহলে এই রানওয়ে থেকে যখন একটা বিমান উড্ডয়ন হয়, তোমরা কখনো কি দেখেছো রানওয়ে থেকে বিমান উড্ডয়ন হওয়ার সময়? যদি দেখে থাকো তাহলে দেখবা, এটা মনে করো একটা বিমান রানওয়ে থেকে মনে করো যে উঠে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে একটা বিমান। এই বিমানে কে আছে? এই বিমানে বাংলাদেশের মানুষ আছে, যারা বাংলাদেশ থেকে উড়ে, মানে বিমানে করে বাইরের দেশে চলে যাচ্ছে। এভাবে করে এই বিমানটা করে মানুষ বাইরের দেশে চলে যাচ্ছে। এই বিমানটা দেখতে, এখানে একটা র্যাপ দেখছো, র্যাপ, এই যেখানে এখানে কি আছে, যে গয়ের উপর একটা কি আছে, র্যাপ আছে। এই র্যাপের মতো না দেখতে, মনে হচ্ছে যে এখান থেকে একটা বিমান উড়ে চলে যাচ্ছে, তাই না? তাহলে যে বানানটার সাথে বিমান আছে মানে র্যাপ আছে, সেটা মৃত্যুহারের সাথে যোগ করবা, কারণ মনে করবা এই র্যাপে করে মানে বিমানে করে বাইরের দেশে মানুষ চলে যাচ্ছে। ঠিক আছে,
তাহলে মৃত্যুহারের সাথে বহির্গমন এই র্যাপওয়ালা যেটা থাকবে সেটা যোগ করবা। আর এখানে পড়বা এভাবে আকার থেকে পড়বা, হ্যাঁ, আগমন, আকার থেকে আগমন, আগমন করলে বাংলাদেশে বাংলাদেশের মানুষ আগমন করলে সেক্ষেত্রে জনসংখ্যা কি হয়ে যায়, মানুষ কমে যায়। হ্যাঁ, এটা কি হয়, জনসংখ্যা মানুষ কমে যায়। বুঝা গেছে, বুঝতে পারছি? ওকে, তাহলে এটা জন্মহারের সাথে যোগ হবে। এটা হচ্ছে সূত্র আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার বের করার সূত্র। আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল আছে, এই যে এখানে একটা এক্সাম্পল আছে, আমরা এটা দিয়েও করতে পারি অথবা আমরা আমাদের মতো করতে পারি। আচ্ছা, এখানে যেটা আছে সেটাই করো। জন্মহার বলছে 9.2, মৃত্যুহার বলছে 5.5। ওকে, বহিরাগমন মানে বাইরে থেকে আগমন করছে এই যে এটা, সেটা হচ্ছে 2, আর বাইরে থেকে চলে গেছে সেটা হচ্ছে 3। তাহলে আমাদেরকে এখন কি বের করতে হবে, পিজিআর, পপুলেশন গ্রোথ রেট আমাদেরকে নির্ণয় করতে হবে। তো চলো আমরা করি। আমাদের জন্মহার হচ্ছে, আমরা সরাসরি মানটা বসে দিচ্ছি এই সূত্রের মধ্যে, এই জায়গায় জন্মহার হচ্ছে 19.2, এটার সাথে যোগ করতে হবে কোনটা, জন্মহারের সাথে এই যে বহিরাগমন যোগ করতে হবে 2, যোগ করলাম, মাইনাস মৃত্যুহার কোনটা 5.5, এটার সাথে যোগ করতে হবে কোনটা, এটার সাথে যোগ করতে হবে এই যে বহির্গমন র্যাপওয়ালা যেটা, সেটা যোগ করতে হবে। এবং সেটাকে ভাগ করতে হবে কত দিয়ে, ভাগ করতে হবে আমাদের 1000 দিয়ে, এবং কি 100 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে আনসার কত হয় একটু তোমরা বের করো তো, আমাকে জানাও তো কত হয়, একটু বের করো সবাই, দ্রুত করবা, হ্যাঁ। কথা একটু বলো তো, 1.1.27 একজন তো আমাদেরকে আনসার জানালো। আবির হাসান আছে, আনসার জানাচ্ছে জান্নাত, জান্নাতুল ফারিহা বলছে 1.27। আচ্ছা, যদি সেটা হয় সেটাই আমি লিখতেছি 1.27, তোমাদের উপর ভরসা করতেছি, তোমরা সেই বিশ্বাস রেখো, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে কি, যে জনসংখ্যার বৃদ্ধির হার বের হয়েছে, পপুলেশন গ্রোথ রেট 1.27, এটা হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির হার। তাহলে 4টা সূত্র আমরা করে ফেলেছি, ঠিক আছে। এবার আসো আমরা এর পরেরটায় যাব, 5 নাম্বার। 5 নাম্বার বলছে যে শূন্য জনসংখ্যার বৃদ্ধি। আচ্ছা, এটা কোনো সূত্র না, এটা একটা টার্ম বলতে পারো, যে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা ZPG কাকে বলবো আমরা, কখন বলবো ZPG হচ্ছে একটা দেশে জিরো পপুলেশন গ্রোথ কখন হয়, সেটা আমরা এখানে বলবো, হ্যাঁ। তো ZPG পুনরূপ কি, জিরো পপুলেশন গ্রোথ বা ZPG। তো ZPG আমরা এখানে বলবো আর কি, হ্যাঁ। তো ZPG বা জিরো পপুলেশন গ্রোথ মানে কি, যখন একটা দেশের জন্মহার থেকে মৃত্যুহার বিয়োগ করলে বিয়োগফল যদি 0 হয়, যেমন আমি যদি বলি একটা দেশের জন্মহার হচ্ছে 12.5 এবং মৃত্যুহারও মনে করো 12.5, তাহলে জন্মহার থেকে মৃত্যুহার বাদ দিলে যদি বিয়োগফল 0 হয়, এটাকে আমরা বলি সেই দেশে ZPG হয়েছে। ZPG মানে জিরো পপুলেশন গ্রোথ হয়েছে। এরকম একটা দেশ বলতে পারবা যে দেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার ZPG মানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, একদম 0%-এর কাছাকাছি? উত্তর হচ্ছে জাপান, যেখানে বর্তমানে জিরো পপুলেশন গ্রোথ, অর্থাৎ জন্মহার যত মৃত্যুহারও প্রায় সেম। তাহলে ZPG মানে বুঝছি জন্মহার থেকে মৃত্যুহার বিয়োগ করলে যদি বিয়োগফল 0 হয়, সেটাকে আমরা বলি ZPG বা জিরো পপুলেশন গ্রোথ। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। এবার আসো 6 নাম্বারটা, বলছে জনসংখ্যার ঘনত্ব বা ডেনসিটি অফ পপুলেশন বা ডিবি। এটা খুবই সহজ, তোমরা সবাই এমনিতে পারবা এটা। আমি যদি বলি একটা দেশের জনসংখ্যার ঘনত্ব বের করো, জনসংখ্যার ঘনত্ব কেমনে বের করবা, সেই দেশের ডেনসিটি অফ পপুলেশন বের করতে হলে সেই দেশের টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দিয়ে ভাগ করতে হবে। তাহলে টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দিয়ে তুমি যদি ভাগ করো, তাহলে সেই দেশের ডেনসিটি অফ পপুলেশন তুমি পাবা। হ্যাঁ, যেমন আমি বলি 2023 সালে বলছে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 16,51,58,616। এটাকে তোমাকে ভাগ করতে হবে মোট আয়তন দ্বারা 1,47,570 বর্গ কিলোমিটার দ্বারা তোমাকে ভাগ করতে হবে, তাহলে ডেনসিটি অফ পপুলেশন পেয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে ডিবি ডেনসিটি অফ পপুলেশন মানে হচ্ছে টোটাল পপুলেশনকে 16,51,58,616, এটাকে তুমি যে টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দিয়ে ভাগ করো, এরিয়া মানে কি 1,47,570, এটা দিয়ে ভাগ করো, তাহলে তুমি ডেনসিটি অফ পপুলেশন পাবা। আচ্ছা, ডেনসিটি অফ পপুলেশন মানেটা কি একটু বোঝা বলি। আমি যদি বলি বাংলাদেশে যে কোনো একটা জায়গায় মানে গড়ে আর কি, গড়ে 1 বর্গ কিলোমিটার জায়গায়, যেমন এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, এই জায়গার মধ্যে যেই পরিমাণ মানুষ বসবাস করে সেটাকেই বলা হয় ডেনসিটি অফ পপুলেশন।
অর্থাৎ সব দিকে 1 বর্গ কিলোমিটার জায়গায়, হ্যাঁ, 1 বর্গ মিটার জায়গায় যে পরিমাণ মানুষ বসবাস করে সেটাকে বলা হয় সে দেশের ডেনসিটি অফ পপুলেশন। এটা গড়ে বের করতে হয়। গড় কেমনে করবা? এই যেভাবে টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে তোমরা একটু করো তো, কত হয় দেখো তো। এটা উত্তর কত আসে? 1119 দশমিক সামথিং এরকম কিছু আসতে পারে। কত আসে একটু বলো তো। যারা আছে একটু রেসপন্স করবা, হ্যাঁ, আমার সাথে একটু করবা ম্যাথগুলো, তাহলে তোমাদের ভালো লাগবে ক্লাসগুলো করতে এবং ক্লাসে ইন্টারাকশন করবা। আরেকটা বিষয় হচ্ছে সবগুলো ক্লাস লাইভেই করে ফেলবা, কেউ ক্লাস জমা রাখবা না। এটা আমি গত ক্লাসে বলছি, ওরিয়েন্টেশন ক্লাসে বলছি যে সবগুলো ক্লাস লাইভে করে ফেলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, 1119.18 এটা হচ্ছে আমাদের আনসার। প্রায় 1120 জনের মতো আমাদের জনসংখ্যা, ডেন্সিটি অফ পপুলেশন আমরা বলতে পারি। এখন আরো বেশি, এখন প্রায় 1170-এর কাছাকাছি। হ্যাঁ, না 53 নাকি 70 এরকম, 1100 বর্তমানে ডেন্সিটি অফ পপুলেশন বাংলাদেশে। আচ্ছা, এখানেই পাবা তোমরা, পরবর্তীতে আসবে। তো এটা গেল, ডিপি গেল। এরপর আমাদের আর দুইটা সূত্র আছে। দুইটা সূত্র, একটা হচ্ছে নিট অভিবাসন বা যেটাকে আমরা বলি নেট মাইগ্রেশন বা এনএম, আরেকটা আছে নিট অভিবাসন হার বা নেট মাইগ্রেশন রেট বা এনএমআর বলা হয় এটাকে। তাহলে দুইটা, কয়টা আছে বলো তো? দুইটা সূত্র আছে, একটা হচ্ছে নিট অভিবাসন আর হচ্ছে নিট অভিবাসন হার। একটু আগে সূত্রগুলো বলে ফেলি। নিট অভিবাসনের সূত্র হচ্ছে, নিট অভিবাসন আমরা বের করতে পারবো কিভাবে? নিট অভিবাসন আমরা বের করতে পারবো যে এনএম বের করতে পারবো একটা দেশের ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দিলে। হ্যাঁ, মানে ওই যে একটু আগে বলছিলাম বহিরাগমন, সেখান থেকে বহির্গমন বাদ দিলে এই বহিরাগমনকে বলা হয় ইন মাইগ্রেশন, মানে বাইরের দেশ থেকে বাংলাদেশে চলে আসছে যে পরিমাণ মানুষ। আর ও মানে হচ্ছে আউট মাইগ্রেশন, চলে গেছে যে পরিমাণ মানুষ সেটা। তাহলে বহিরাগমন থেকে বহির্গমন বাদ দিলে বা ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দিলে, বা এই ইন মাইগ্রেশন বা আউট মাইগ্রেশন এটাকে বলা হয় ইন মাইগ্রেশন, এটাকে বলা হয় অভিবাসীর সংখ্যা। মানে যে পরিমাণ বাইরের দেশ থেকে বাংলাদেশে চলে আসছে এটাকে বলা হয় অভিবাসীর সংখ্যা। আর যে পরিমাণ মানুষ আমাদের দেশ থেকে বাইরের দেশে চলে গিয়েছে তাদেরকে বলা হয় দেশান্তরের সংখ্যা। তাহলে অভিবাসীর সংখ্যা থেকে দেশান্তরের সংখ্যা বাদ দিলে, বা বলতে পারো বহিরাগমন থেকে বহির্গমন বাদ দিলে, বা বলতে পারো ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দিলে যা পাওয়া যায় তাকেই বলা হয় মূলত নিট অভিবাসন বা এনএম। ঠিক আছে? তাহলে নিট অভিবাসন বা এনএম মানে বুঝতে পারছি আমরা, পারবো? এনএম মানে কি? ইন মাইগ্রেশন আউট মাইগ্রেশন বাদ দিলে, বা অভিবাসীর সংখ্যা থেকে দেশান্তরের সংখ্যা বাদ দিলে, বা বহির্গমন থেকে বহির্গমন বাদ দিলে যা পাওয়া যায় তাকে আমরা এনএম বলি। আর এনএমআরটা কি একটু আগে বলে দিই, নিট অভিবাসন হার যেটাকে আমরা বলি এনএমআর, নিট অভিবাসন মানে নেট মাইগ্রেশন রেট, এনএমআর। এটা সূত্র হচ্ছে এটার মতোই, শুধু পার্থক্য হচ্ছে এই ইন মাইগ্রেশন আউট বাদ দিতে হবে এবং টোটাল পপুলেশন দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, এটাই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা একটু পরে করব, আগে আমরা এটা করি। এখানে যেটা আছে সেটাই আমরা একটু করে ফেলি। হ্যাঁ, তো এখানে কি বলছে? এখানে বলছে 2014 সালে বাংলাদেশে বহিরাগমন মানে বাইরের দেশ থেকে আগমন করছে 45,000 মানুষ, আর বাইরের দেশে চলে গিয়েছে, বাংলাদেশ থেকে বাইরের দেশে চলে গিয়েছে 5,37,675 জন চলে গিয়েছে। আমি আবার বলছি, বাংলাদেশে আসছে কত? 95,000, আর চলে গেছে কত? বাংলাদেশ থেকে বাইরের দেশে চলে গেছে 5,37,675। তাহলে আমরা যদি এনএম বের করি, এনএম যদি আমরা বের করি তাহলে কত বের হবে? ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দাও, ইন মাইগ্রেশন আমাদের হয়েছে 95,000, এবং আমরা যদি আউট মাইগ্রেশন বলেছি কত, তাহলে 5,37,675 বাদ দিব। তাহলে আনসার বের হবে মাইনাস কত হয় একটু দেখো তো, -4 লক্ষ কত হয় একটু আমাকে বলো তো, কেউ বলতে পারবা উত্তর কত হয়? শোনো, আমরা আমাদের সাথে যারা এখনো যুক্ত আছো, যারা এখনো এই ব্যাচে ভর্তি হও নাই, ইকোনমিক্স তাগড়া প্লাস ব্যাচে, যে ব্যাচের ক্লাস আমরা আজকে নিচ্ছি ফ্রিতে সবার জন্য, তো যারা এখনো পর্যন্ত ভর্তি হও নাই আমাদের পেজে মেসেজ দিয়ে এখনই ভর্তি হয়ে যাও। আমাদের কোর্স ফি 1199 টাকা, বুঝছো? ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সম্পূর্ণ পড়াই দিব, এমসিকিউ ক্লাস সহ এবং এক্সাম সহ সবকিছু পেয়ে যাবা 1199 টাকা। তবে
প্রথম 100 জনের জন্য আমাদের ডিসকাউন্টে এই ব্যাচে ভর্তি চলছে 999 টাকায়। হ্যাঁ, তো এখনো 100 জন হয় নাই, তো দ্রুত যারা যারা ভর্তি হওয়া নাই দ্রুত ভর্তি হয়ে যাও। 100 জন হয়ে গেলে সেটা কিন্তু তোমাকে 1200 টাকা দিয়ে সেম তোমাকে ভর্তি হতে হবে। হ্যাঁ, এই কোর্সে যারা এখনো ভর্তি হওয়া নাই দ্রুত ভর্তি হয়ে যাও, পড়ালেখা পেজে এখনই মেসেজ দাও। হ্যাঁ, একটা মেসেজ দাও, মেসেজ দিয়ে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যাও কোর্সে, ঠিক আছে? আর যারা পেজে মেসেজ দিতে পারতেছে তারা কল দিতে পারে আমাদের নাম্বারে 01746561163, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা। এই নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা অথবা সরাসরি কল দাও, কল দিয়ে তোমরা ভর্তি হতে পারবা, ঠিক আছে? যারা এখনো ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যাও। আচ্ছা, আনসার আমরা পেয়ে গেছি অলরেডি। একজন বলছে 4,42,000, 4,42,675। এটা হচ্ছে আমাদের এনএম এর আনসার বের হয়েছে, মানে নিট অভিবাসন বের হয়েছে আমাদের 4,42,675 জন। হ্যাঁ, এটা আমরা লিখলাম, এতজন নিট অভিবাসন আমাদের এটা বের হয়েছে। হ্যাঁ, এবার আমরা করব নিট অভিবাসন হার আমরা বের করব। হ্যাঁ, এবার আমরা বের করব নিট অভিবাসন হার বা এনএমআর বের করব। হ্যাঁ, এটা করার মাধ্যমে আমরা ক্লাস শেষ করে দিব আজকে। এটা করে ক্লাস শেষ করে দেব, আর পড়াবো না, একটু পড়াবো শুধু। তো দেখো, নিট অভিবাসন বা এনএমআর এটা আমরা কেমনে করব? বলা হচ্ছে 2014 সালে বাংলাদেশে বহিরাগমন 95,000, বহির্গমন হচ্ছে 5,37,000, আগেরটার মতোই, এবং জনসংখ্যা দিচ্ছে 16 কোটি। এটা লাগবে, যেহেতু আমাদের এনএমআর বের করব, আমাদের মোট জনসংখ্যা প্রয়োজন হবে, ঠিক আছে? তাহলে আমরা এনএমআর বের করি। ইন মাইগ্রেশন থেকে আউটমাইগ্রেশন বাদ দাও, টোটাল পপুলেশন দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করো, তাহলে আনসার বের হয়ে যাবে। হ্যাঁ, এখানে করে দেওয়া আছে, এই যে 95 থেকে এটা বাদ দিছে, 16 কোটি দিয়ে ভাগ 1000 দিয়ে গুণ করছে, মনে রাখবে 1000 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে -2.77। তো দেখো, এই এনএমআর এটা আমাদের -2.77 আসছে, তোমরা নিজেরা করে দেখবা বাসায়, ঠিক আছে? তাহলে 2.77 আসছে। একটু আগে যেটা আমরা এনএম বের করছিলাম, একটু আগে যে আমরা এনএম বের করছি সেটাতেও আমাদের মাইনাস আসছে, এবং এখন যেটা আমরা এনএমআর বের করছি এটাতেও কিন্তু আমাদের কি আসছে, মাইনাস আসছে। তাহলে এনএমটাও মাইনাস আসছে, এনএমআরটা কি আসছে, মাইনাসে এসেছে। মনে রাখবা, এনএম বা এনএমআর এগুলো যদি মাইনাসে আসে বা ঋণাত্মকে আসে, তাহলে এটা একটা জিনিস ইন্ডিকেট করে, আর সেটা হচ্ছে নিট অভিবাসন বা নিট অভিবাসন হার ঋণাত্মক হলে সেটা একটা অনুন্নত বা উন্নয়নশীল দেশকে নির্দেশ করে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে অলওয়েজ এই এনএমআর বা এনএম এবং এনএমআর এই দুটো অলওয়েজ বাংলাদেশের ক্ষেত্রে ঋণাত্মক আসে। কেন? কারণ বাংলাদেশে বাইরের দেশ থেকে আসে কম পরিমাণ মানুষ, কিন্তু বাংলাদেশ থেকে বাইরের দেশে চলে যায় বেশি পরিমাণ মানুষ। প্রশ্ন করতে পারে, স্যার কেন কেন কম আসে, কেন বেশি চলে যায়? ওই যে মানুষ সবসময় চায় উন্নত লাইফ লিড করার জন্য, আর বাংলাদেশ যেহেতু একটা অনুন্নত দেশ, এই দেশে মানুষ চায় যে উন্নত দেশে চলে যাওয়ার জন্য, কিন্তু উন্নত দেশের মানুষ কি এই দেশে আসতেছে না। তবে আমাদের চেয়ে যাদের অবস্থান খারাপ তারা কিন্তু আবার আমাদের দেশে আসতেছে, কথা বুঝবা? তাহলে এই সংখ্যাটা যদি ছোট হয়, এটা যদি বড় হয়, অর্থাৎ বাইরের দেশে থেকে আসতেছে কম কিন্তু চলে যাচ্ছে অনেক বেশি, তার মানে বুঝতে হবে আমাদের দেশে একটা কি উন্নয়নশীল বা উন্নত দেশ। আমাদের দেশের ক্ষেত্রে এনএম বা এনএমআরটা ঋণাত্মক হয়, কারণ আমরা একটা উন্নত বা উন্নয়নশীল দেশ। কিন্তু আমি যদি বলি আমেরিকার ক্ষেত্রে কি হয়, আমেরিকার ক্ষেত্রে উল্টা। আমেরিকার ক্ষেত্রে বহিরাগমন বাইরের দেশ থেকে আসে, মানে আমেরিকাতে বাইরের দেশ থেকে কি যায় কম, আমেরিকাতে বাইরের দেশ থেকে আমেরিকাতে আসে বেশি মানুষ, কিন্তু আমেরিকা থেকে বাইরের দেশে কি অন্য দেশে যায় কম মানুষ। তাই সেক্ষেত্রে আমেরিকার ক্ষেত্রে এটা সবসময় এটা বড় হবে, এটা কি হবে, ছোট হবে, এবং সেক্ষেত্রে ধনাত্মক আনসার বের হবে। কিন্তু আমাদের মতো দেশের ক্ষেত্রে কি বের হবে, আমাদের মতো দেশের ক্ষেত্রে এটা হবে ছোট, এটা কি হবে, বড় হবে, অর্থাৎ বেশি পরিমাণ বাইরের দেশে চলে যাবে। হ্যাঁ, তাই বলা হয় এনএম বা এনএমআরটা ঋণাত্মক মানে হচ্ছে সে দেশকে উন্নয়নশীল বা উন্নত বোঝানো হয়, আর যে দেশে এনএম এটার মান বা এনএমআর বা এনএমআর এই এনএম এটার মান যদি ধনাত্মক হয় সেটাকে আমরা বলি যে উন্নত দেশ, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, ফারহান বলছে, স্যার কেমন আছেন, আপনার ক্লাস মিস করি 26 ব্যাচ। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আমাদের 26 ব্যাচ তো প্রায় বিদায়, অন্যান্য বোর্ডের তো ক্লাস হয়ে গিয়েছে, মানে ইকোনমিক্স পরীক্ষাও হয়ে গিয়েছে, কিন্তু এখনো চট্টগ্রাম বোর্ডে গুলো হয় নাই। যাই হোক, তো চট্টগ্রাম বোর্ডের যারা আছে তোমাদের জন্য কিছু একটা করার চেষ্টা করছি, দেখা যাক কতটুকু করতে পারি, যাতে ইকোনমিক্স পরীক্ষা এখনো হয় নাই আর কি।
ঠিক আছে, আচ্ছা এটা গেল। এরপর এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, যেমন বাংলাদেশে উচ্চ জন্মহারের কারণ, ঠিক আছে, এটা একটু বলে দিচ্ছি। বাংলাদেশে বেশি জন্মহার হওয়ার কারণ কি? কারণ এখানে বেশ কিছু কারণ আছে, যেমন ধরো আমাদের ভৌগোলিক পরিবেশ, এটার উপর কিন্তু জন্মহারটা ডিপেন্ড করে একটা দেশে, বুঝছো, মানে জনসংখ্যা কেমন হবে সেটা কিন্তু ডিপেন্ড করে। আমাদের দেশ যেহেতু উষ্ণ এবং আর্দ্র জলবায়ু, অর্থাৎ অল্প বয়সে মানুষজন কি হয়, যৌবন প্রাপ্ত হয়, সেজন্য হচ্ছে আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি। তারপর বাল্য বিবাহ, বহু বিবাহ অনেক বেশি বাংলাদেশে। শিক্ষা অভাব বা অজ্ঞতা আছে, নারী শিক্ষার অভাব, নিম্ন জীবনযাত্রার মান বাংলাদেশে। তারপর হচ্ছে সামাজিক এবং ধর্মীয় কুসংস্কার অনেক সময় দেখা যায়। দারিদ্র হওয়ার কারণে হচ্ছে অপরিকল্পিত সন্তান জন্ম হয়। তারপর হচ্ছে খাদ্যাভ্যাস, চিত্ত বিনোদনের অভাব, তারপর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ভ্রান্ত ধারণা। এই সবগুলো কারণে বাংলাদেশের জনসংখ্যার উচ্চ জন্মহার বেশি, মানে বেশি জন্মহার বেশি আর কি বাংলাদেশে। এবার আসলে পরটা যদি বলি, বাংলাদেশের মৃত্যুহার কেন বেশি? বাংলাদেশে বর্তমান মৃত্যুহার 6.1। আচ্ছা জন্মহারটা একটু বলে দিই। জন্মহার হচ্ছে 19.4 জন প্রতি 1000 জনে, আর মৃত্যুহার হচ্ছে 6.1। মৃত্যুহারটা 6.1 হলেও যেগুলো উন্নত দেশ, সেই দেশগুলোর তুলনায় এখনো বেশি, সেজন্য বলা হচ্ছে মৃত্যুহার কেন বেশি হয়। যেমন দারিদ্রতার কারণে মৃত্যুহার বেশি, সুচিকিৎসার অভাব, নিম্ন জীবনযাত্রার মান, পুষ্টিকর খাদ্যের অভাব, উচ্চ নারীর মৃত্যু, এগুলো সবগুলো কারণে মৃত্যুহার অনেক বেশি হয়ে থাকে। লাস্ট টপিক, সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। এরপর আমরা এই জনসংখ্যা তত্ত্ব থেকে আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, জনসংখ্যা তত্ত্বগুলো থেকে নেক্সট ক্লাসে পড়বো। জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, একটা দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশে কি কি সমস্যা হচ্ছে। তো এই স্লাইডগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা, যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে ভর্তি আছো, তোমরা আমাদের যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে তোমরা খুঁজে দেখিও, ওইখানে পাবা, মানে একদম শুরুতেই অ্যাড করা আছে পিডিএফ গুলো, কেমন, ওইখানে তোমরা পেয়ে যাবা। তো যারা ভর্তি হও না, তোমরা ভর্তি হয়ে যাও, তাহলে তোমরা ওয়েবসাইট অ্যাক্সেস পেয়ে গেলে ওইখানে পেয়ে যাবা। তো জনসংখ্যা বৃদ্ধির প্রভাবকে কি বাংলাদেশে? জনসংখ্যা বৃদ্ধির ফলে দুষ্প্রাপ্যতা, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সংকট পড়তেছে। তারপর নিম্ন মাথাপিছুর আয় হচ্ছে, বেকারত্ব সৃষ্টি হচ্ছে, শিক্ষা সংকট দেখা দিচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা অবনতি হচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে জমি খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে এই জনসংখ্যা বৃদ্ধির কারণে, বেশি হওয়ার কারণে। উচ্চ জন্মহার, মৃত্যুহার হচ্ছে, আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি হচ্ছে, খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে, বাসস্থানের সমস্যা, মূলধন গঠনের সমস্যা, মূলধন গঠন অনেক বেশি হ্রাস পাচ্ছে আর কি, মূলধন গঠন হচ্ছে না জনসংখ্যা বেশি হওয়ার কারণে। শিল্পায়ন ব্যাহত হচ্ছে। এগুলো সবগুলো হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। ঠিক আছে, এগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। স্যার নেক্সট ক্লাসে ফার্স্ট থেকে স্টার্ট করবেন না? ফার্স্ট থেকে বলতে বুঝি নাই তোমার কথা। আমরা তো অলরেডি আজকে করে ফেলেছি শুরু। চতুর্থ অধ্যায় আজকে প্রথম ক্লাসের নাম, সেকেন্ড ক্লাস তো চতুর্থ অধ্যায়ের উপর হবে। হ্যাঁ, মানে এটা দ্বিতীয় লেকচার হবে আর কি, এই চ্যাপ্টারে দ্বিতীয় লেকচার। মানে নেক্সট ক্লাসে আমরা এখান থেকে পড়বো, এই জায়গা থেকে পড়ে যাব। জনসংখ্যার তত্ত্ব এই জায়গা থেকে আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, আমরা সেকেন্ড পেপার আগে কয়েকটা অধ্যায় পড়ে ফেলি, তারপর আমরা ফার্স্ট পেপারে যাব। ঠিক আছে, ওকে। তাহলে তোমাদেরকে সপ্তাহে 3 দিন তোমাদের ক্লাস হবে স্বাধীন পেইড ব্যাচে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, কেমন, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আর হচ্ছে তোমাদের হচ্ছে যারা এখনো পর্যন্ত বন্ধু বান্ধবরা আছে যারা এই ব্যাচে ভর্তি হয় তাদেরকে একটু জানাবা এই ব্যাচটা সম্পর্কে। তোমরা হচ্ছে আমাদের মানে প্রচারণার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তোমরাই। তোমরা ভালো ক্লাস করলে তোমরা সেটা তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাবা এবং তাদেরকেও তোমরা এই কোর্সে ভর্তি করায় নিবা। ঠিক আছে, এখন যেহেতু ডিসকাউন্টে ভর্তি চলছে 990 টাকায়, সো সবাই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ভর্তি করায় নাও। ঠিক আছে, তো দেখা হচ্ছে সবার সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমরা পরবর্তী অংশটুকু আলোচনা করবো। আসসালামু আলাইকুম।